সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। জনগণের সাথে থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে রুখতে পারবে না বললেন তারেক রহমান। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন হলে হতাশ হবে জনগণ। বিএনপি যে কোনো মূল্যে দেশের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে চায়। বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগদান শেষে ডাভোস থেকে ঢাকায় ফিরলেন প্রধান উপদেষ্টা। 4 দিনের সফরে 47টি ইভেন্টে অংশ নেন ডক্টর ইউনূস। গোপালগঞ্জে বৈষম্য বিরোধীদের সাথে ছাত্রলীগের মারামারি। গুজব ছড়িয়ে 24-এর পরাজিত শক্তি মানসিক শান্তি খুঁজছে, মন্তব্য ছাত্র নেতাদের। আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে, বিভিন্ন তাদের ওই প্রোপাগান্ডা সেল থেকে তারা এগুলো ছড়াচ্ছে, কিন্তু আমরা মনে করি আমাদের এদিকে কান দেওয়ার আসলে সময় নেই। নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার অসম্ভব, দিনাজপুরে বললেন জামায়াত আমির। উন্নয়নের নামে দেশবাসীকে অন্ধকারে রেখেছিল আওয়ামী লীগ। আমরা বর্তমান সরকারকে বলি, অনেক সংস্কার করার ব্যাপারে আপনারা হাত দিয়েছেন, যতটা সম্ভব করুন, তবে আরেকটা বিষয়ে হাত দেন। একটা নিরপেক্ষ সরকার এটা পারবে, দলীয় সরকার হয়তো এটা করবে না। অর্থনীতি চাঙায় গুরুত্ব দিচ্ছে না অন্তর্বর্তী সরকার, অভিযোগ বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের। IMF এর পরামর্শে শুল্ক কর বৃদ্ধিতে বাড়বে শিল্প ব্যয়। ভারতের বেঙ্গালুরুতে ধর্ষণের পর বাংলাদেশি নারীকে হত্যার প্রতিবাদে ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ। ফেলানি থেকে শুরু করে সকল খুনের বিচার দাবি। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে। অবশেষে 5 মাস পর গঠিত হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি। স্থগিত হলো আলোচিত সমালোচিত সংশোধন প্রক্রিয়া। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। জনগণের সাথে থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে রুখতে পারবে না। দলের নেতাকর্মীদের এই নির্দেশনা দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন রাজনৈতিক দল গঠন হলে সেটিকে স্বাগত জানানো হবে। তবে রাষ্ট্রীয় কিংবা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় কোনো দল হলে তা জনগণকে হতাশ করবে। তিনি আরও বলেন, দেশে নির্বাচন এবং সংস্কার দুটোই জরুরি। তার চেয়েও জরুরি বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য কমানো। জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে এই শিক্ষক সম্মেলনের আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ অন্যরাও। সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। এ সময় তারেক রহমান বলেন, দেশের জন্য এখন নির্বাচন ও সংস্কার দুটোই জরুরি। তার চেয়েও জরুরি বাজারের সিন্ডিকেট ভাঙা। জনগণ বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের মতন সর্বজন সমর্থিত একটি নির্দলীয় অরাজনৈতিক সরকারের পক্ষেই বাজার সিন্ডিকেটের কবল থেকে জনগণকে মুক্তি দেওয়া সহজ। তাহলে এখন প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার এতদিনেও কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ? জনগণের উপরে কেন উল্টো ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে? এখনো কেন বাজার সিন্ডিকেটের দৌরত্ব চলছে? এমন পরিস্থিতিতে কিন্তু জনগণের অনেকের মনেই প্রশ্ন ওঠা স্বাভাবিক, তাহলে কি সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী, নাকি সরকার পারছে না? বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের সাথে থাকলে সব ষড়যন্ত্রই রুখে দেওয়া সম্ভব। নির্বাচন নিয়ে কোনো বিতর্ক তৈরি হলে তা ফ্যাসিস্টদের সহায়তা করার শামিল। নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার অন্যতম প্রধান কার্যকরী হাতিয়ার। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। ক্ষমতায় গেলে 31 দফা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তারেক রহমান বলেন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের আর্থসামাজিক উন্নয়নের কোনো বিকল্প নেই। জানালেন শিক্ষা কমিশন গঠনের পরিকল্পনার কথা। জনগণের সমর্থনে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অগ্রাধিকার ভিত্তিতে আমরা শিক্ষা কমিশন গঠন করব। শিক্ষা এবং শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখার বিষয়টি
নিশ্চিত করার আমাদের অবশ্যই চেষ্টা থাকবে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গণতন্ত্রের বাইরে অন্তর্বর্তী সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকলে তার ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। দলের নেতারা স্মরণ করিয়ে দেন, সবার সমর্থনেই গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। আশঙ্কা করেন নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রের। তারা বলেন, সরকার পরিচালনায় যুক্তদের এমন কোনো আচরণ বা বক্তব্য দেওয়া উচিত নয় যা সমস্যা তৈরি করে। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মাঘের শীতে রাজনীতিতে উত্তাপ বাড়ছেই। মির্জা ফখরুলের বক্তব্য নিয়ে দুই উপদেষ্টার তীব্র প্রতিক্রিয়ায় নাখোশ বিএনপি। এই সংস্কার 2 বছর আগে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা জাতির সামনে উত্থাপন করেছি। জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী স্মরণ করিয়ে দেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনে রাজনৈতিক দলগুলোর সমর্থনের কথা। বাংলাদেশের সকল মহলে সমর্থনে কিন্তু এই সরকার গঠিত হয়েছে। তাদেরকে প্রত্যেকটি পদক্ষেপ দেওয়ার আগে, প্রত্যেকটি কথা বলার আগে এই কথাগুলো মাথায় রাখবেন, তাহলে সমস্যা হবে না। আর যদি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশের জনগণের মালিকানার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। অনির্বাচিত সরকার যতদিন বেশি ক্ষমতায় থাকবে তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে, এমন অভিযোগ এই বিএনপি নেতার। বাংলাদেশের সব কিছুতে জাতীয় ঐক্য হবে না, কারণ প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন, ভাবনা, চিন্তা আছে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু কিছু বিষয়ে তো জাতীয় ঐক্য হতে পারে। গণতন্ত্রের বিষয়ে, নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে, আমাদের এই 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, 2 কক্ষ বিশিষ্ট, আরো কিছু, এগুলো তো কোনো দ্বিমত না। অনির্বাচিত সরকার দেশ পরিচালনা যত বেশি দিন করবে তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে বিএনপি 2 শীর্ষ নেতা অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা থাকার বৈধতা নেই বলেও মন্তব্য করেন। এই অস্থায়ী সরকার এবং নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। এই নির্বাচনকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে, এই নির্বাচনকে পিছানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে। কাদের স্বার্থে আমরা বলতে চাই না। নির্বাচন না হলে পরে আমাদের নানা রকম সমস্যা দেখা দেবে এবং গণতন্ত্র ফিরে আসবে না। গণতন্ত্রের মেইন হলো মৌলিক অধিকার, যেটা মানুষের ভোটের অধিকার। নিরপেক্ষ নির্বাচনের জন্য আগামী দিনে বিএনপি কর্মসূচি দিতে পারে বলেও ইঙ্গিত দেন নেতারা। আরিফিন শাকিল, যমুনা নিউজ। সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 5:07 সরকার প্রধান এবং তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। 4 দিনের সফরে ডক্টর ইউনূস মোট 47টি ইভেন্টে অংশ নেন। তিনি 4 জন সরকার প্রধান, মন্ত্রী পর্যায়ের 4 জন প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার 10 শীর্ষ কর্মকর্তা এবং বৈশ্বিক শীর্ষস্থানীয় 10টি কোম্পানির প্রধান নির্বাহীর সাথে বৈঠক করেন। বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত 9টি প্রোগ্রাম, 8টি মিডিয়া এঙ্গেজমেন্ট এবং আরও 2টি অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা। শুক্রবার সফরের শেষ দিনেও ডক্টর ইউনূস বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন। শীর্ষ সম্মেলনের সময় আমেরিকান বিনিয়োগকারী রে ডালিও মারিনো ম্যানেজমেন্ট এবং ডালিও ফ্যামিলি অফিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে, যাতে আহত হয়েছেন এক সমন্বয়ক। বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করার সময় এই ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মী শরীফুল ইসলাম সোহাগ পরীক্ষা শেষে হল থেকে বের হচ্ছিলেন। ছাত্র আন্দোলনের সরাসরি হামলার অভিযোগে তাকে আটক করে পুলিশে সোপর্দ করতে নেয় শিক্ষার্থীরা। এ সময় ছাত্রদের উপর হামলা চালিয়ে সোহাগকে ছিনিয়ে নেয় ছাত্রলীগের অন্য কর্মীরা। এরপরই দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া, যাতে আহত হয় ওমর শরীফ নামের বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়ক। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন।
ছাত্র উপদেষ্টারা পালিয়ে গেছেন। এসব গুজব ছড়িয়ে পলাতক দল নিজেদের মানসিক শান্তি খুঁজছে বলে মন্তব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। তাদের অনেকেই মনে করেন সামাজিক মাধ্যমে শুরু হয়ে সেখানেই শেষ হয়ে যাচ্ছে গুজবের উত্তেজনা। তাই এসবে পাত্তা না দেওয়ার আহ্বান ছাত্র নেতাদের। সুইজারল্যান্ডে পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা। দেশ ছেড়ে পালাচ্ছেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি ও পেজ থেকে ছড়ানো এসব গুজব থেকে নোয়াখালীর চাটখিলে শোডাউনের সূত্রপাত। শুক্রবার রাতে মোহাম্মদপুর ইউপির সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাদল এবং স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের নেতৃত্বে শোডাউন করে কর্মী সমর্থকরা। গ্রেফতার হয় ইউনিয়ন যুবলীগ সদস্য ইব্রাহিম খলিল রাসেল ও আওয়ামী লীগ কর্মী গোলাম কিবরিয়া লিটন। গতকালকে ইউনিস পলাই গেছে এই মর্মে এক ধরনের গুজব ছটায় তারা বানসা বাজারে একটা শোডাউন করার চেষ্টা করেছে। সুইজারল্যান্ড থেকে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেছে এরকম একটা গুজব গত 2 দিন থেকে আমাদের উপজেলা আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা ছড়াচ্ছে। পুলিশ জানায় 5 আগস্ট চাটখিল থানার মামলায় আসামি দেখানো হয়েছে 2 জনকে, তোলা হয়েছে আদালতে। লক্ষ্মীপুরের রামগঞ্জে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ভারতে বসে দেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে শেখ হাসিনা। দিল্লির কোলে আশ্রয় নিয়ে যদি আমাদের দিকে আবারও চোখ রাঙাতে চায়, আমরা কি বসে থাকবো? পঞ্চগড়ে সার্জিস আলম বলেন, এসব গুজবে কান না দিতে। ওই পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে বিভিন্ন তাদের ওই প্রোপাগান্ডা সেল থেকে তারা এগুলো ছড়াচ্ছে। কিন্তু আমরা মনে করি আমাদের এদিকে কান দেওয়ার আসলে সময় নেই। বাংলাদেশের মানুষ যথেষ্ট বিবেকবোধ সম্পন্ন। বাংলাদেশের মানুষ এগুলোকে পাত্তা দেয় না, বরং এগুলো তাদের বিনোদনের খোরাক যোগায়। ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসব দেখে মনে করেন 5 আগস্টের আগের নানা গুজবের কথা। যেদিন শেখ হাসিনা পাওয়া তার আগের রাতে 4 আগস্ট রাতে বলা হচ্ছিল যে এই টিসি এই ঢাকা ইউনিভার্সিটি এরিয়া লাখ লাখ আওয়ামী লীগ কর্মী যুবলীগ ছাত্রলীগ কর্মী দিয়ে ভরে গেছে। এই দেখা গেল কয়েকটি কুকুর ছাড়া আসলে আর কেউ নেই গভীর রাতে। সমন্বয়ক হাসিব আল ইসলাম মনে করেন, গুজব ছড়িয়ে একটা মানসিক শান্তি খুঁজে পায় 24-এর পরাজিত শক্তি। তারা পালিয়ে গিয়ে তারা ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়াগুলোতে এই ধরনের অপপ্রচার চালিয়ে তারা হয়তোবা মনের শান্তি খোঁজার চেষ্টা করে। কেননা তারা তো আসলে পতিত শক্তি এবং রাজপথে তাদের কোনো অবস্থান নেই এবং তাদের কোনো সাংগঠনিক সক্ষমতাও নেই। এসব গুজবে কান না দিয়ে জুলাই আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ছাত্র নেতারা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয়, তাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সব সংস্কারের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দিনাজপুরে কর্মী সম্মেলনে তিনি নতুন প্রজন্মের দেশ গড়ার কারিগরদের পূর্ণ সমর্থন জানান এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। প্রায় 20 বছর পর দিনাজপুরে জামায়াতের কর্মী সম্মেলন। সকাল থেকে দলে দলে তৃণমূলের নেতাকর্মী আর সমর্থকরা জড়ো হতে থাকেন গোরে শহীদ ময়দানে। সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও জেলা জামায়াতের নেতারা। প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে দলের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, উন্নয়নের নামে দেশবাসীকে অন্ধকারে রেখেছিল স্বৈরাচারী সরকার। দেশপ্রেমিক সব সংগঠনকে প্রতিপক্ষ এবং দুশ্মন বানিয়ে নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ। আমাদেরকে একটা মিটিং মিছিল করার সুযোগ দেওয়া হয়নি, কিন্তু তাই বলে আমরা বসে থাকি। যখনই দেশ এবং জনগণের বিপক্ষে সরকার অবস্থান নিয়েছে, আমাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী আমরা রাস্তায় নেমে পড়েছি। তারা বলতেন গণতন্ত্রের দরকার নাই, উন্নয়ন হলেই চলবে। উন্নয়ন করতে গিয়ে তারা কি করেছে? তারা রোডের বদলে বাস উপহার দিয়েছে। নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয় উল্লেখ করে যতটুকু প্রয়োজন ততটুকু সময় নিয়েই অন্তর্বর্তী সরকারকে সংস্কারের আহ্বান জানান আমিরে জামায়াত। আমরা বর্তমান সরকারকে বলি, অনেক সংস্কার করার ব্যাপারে আপনারা হাত দিয়েছেন, যতটা সম্ভব করুন, তবে আরেকটা বিষয়ে হাত দেন। একটা নিরপেক্ষ সরকার এটা পারবে, দলীয় সরকার হয়তো এটা করবে না। 5 আগস্ট পরবর্তী জমি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে জড়িতরা নব্য আইএমএফের প্রেসক্রিপশন মেনে চলছে সরকার, এতে সংকটে পড়বে অর্থনীতি। ব্যবসা বাণিজ্য চাঙ্গায় গুরুত্ব দিচ্ছে না অন্তর্বর্তী সরকার। দ্রুত সময়ের মধ্যেই তাই দরকার গণতান্ত্রিক সরকার। এছাড়া সংকট সুরাহার লক্ষণ নেই বলে মনে করেন ব্যবসায়ী সংগঠন বিসিআই। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সুদের হার বাড়ছে, ব্যাহত হচ্ছে উৎপাদন, ঢালা ও শুল্ক কর বৃদ্ধির ফলে শিল্পের ব্যয়ও বাড়বে। জ্বালানি ব্যয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাও জরুরি বলে মত দেন তারা। ধারাবাহিকভাবে কমছে শিল্প উৎপাদন, পিছু ছাড়ছে না অনিশ্চয়তা।
অর্থনীতি চাঙ্গায় নেওয়া হচ্ছে না কার্যকর উদ্যোগ। অর্থনীতির সার্বিক অবস্থা নিয়ে শনিবার দুপুরে সংগঠনের তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই। বলা হয়, নীতি সুদহার বাড়ছে, ঋণপত্র বা এলসিতে আনা হয়েছে নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতি বৃদ্ধির ফলে কমছে চাহিদা। এর মধ্যে জ্বালানির দাম বৃদ্ধি হলে ব্যাহত হবে শিল্প উৎপাদন। ইন্টারেস্ট রেট এত বেশি হাই করে দেওয়া বা এলসি ওপেন করার জন্য ডিফিকাল্টি সৃষ্টি করা, কারেন্সি ডিভ্যালু হয়েছে এবং সেই ক্ষেত্রে ব্যাংকের সিঙ্গেল বরোয়ারের যে লিমিট সেটা বৃদ্ধি না করা, এগুলি কিন্তু মেসেজগুলি ক্লিয়ার করে দেয় যে আসলে এটা ইন্ডাস্ট্রির জন্য খুব একটা সহায়ক না। আবার অর্থনীতি নিয়ে একের পর এক ভুল নীতি গ্রহণ করেছে আওয়ামী লীগ সরকার। মধ্য আয়ের দেশের রূপান্তরের সময়সীমা আরও 3 বছর পিছিয়ে দেওয়া দরকার। বলা হয়, IMF এর প্রেসক্রিপশন মেনে চলছে বর্তমান সরকার। IMF এর প্রেসক্রিপশন নিয়ে যেইভাবে সরকার চালানোর চেষ্টা করছে, আমাদের যে বর্তমান যে অবস্থা সেখানে কিন্তু এই প্রেসক্রিপশনে কাজ হবে না। আমরা IMF এর প্রেসক্রিপশন নিয়ে আমরা আমাদেরকে প্রিপারেশন নিতে পারি। আমরা অনেক জায়গায় কিন্তু কমপ্লায়েন্স মিট করার জন্য আমরা অনেক জায়গায় কাজ করতে পারি, কিন্তু পুরোপুরি বাস্তবায়ন করতে গেলে আমাদের ইকোনমিতে এটা বিরাট এফেক্ট হবে। অন্তর্বর্তী সরকারের কাছেও অর্থনীতি গুরুত্বহীন। দ্রুত সময়ের মধ্যে দরকার গণতান্ত্রিক সরকার, এর জন্য দরকার নির্বাচন। ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু যত শর্ট হোক তত কিন্তু ওনাদের যত কুইক হোক, আমি মনে করি যে ওনাদের ইলেকশন প্রসেসে চলে যাওয়া উচিত এবং তাতে করে সবার মধ্যে একটা স্বস্তিও আসবে। গেল 1 বছরে বন্ধ হয়ে গেছে 100-র বেশি গার্মেন্টস কারখানা, বন্ধের পথে আরো 200টি কারখানা। ইন্টারেস্ট রেট যদি হাই হয়, ইন্ডাস্ট্রিতে খুব একটা বেশি ক্ষতিগ্রস্ত হবে না। এগুলি তো আসলে বিভ্রান্তমূলক। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বিদ্যুৎ জ্বালানি খাতের অনিয়ম এবং দুর্নীতির বিচারে জ্বালানি ট্রাইব্যুনাল করা দরকার বলে মনে করেন উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। জানিয়েছেন, এখন থেকে জ্বালানি খাতের সব প্রকল্পে ঠিকাদার নিয়োগ দেওয়া হবে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে। দুপুরে রাজধানীর মতিঝিলে বিসিসিআর এক আলোচনা সভায় এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। আমি এখানে প্রেজেন্ট করব ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্বালানি নিরাপত্তা বিষয়ক সেমিনার। বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান বাস্তবতা তুলে ধরে ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতের পথ খুঁজতে এই আয়োজন FBCCI এর। আলোচনার বড় অংশ জুড়ে ছিল নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো। জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, গেল 15 বছরে এ খাতে উন্নয়নের নামে যে লুটপাট হয়েছে তার বিচার করতে হবে সবার আগে। জ্বালানি অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত আছে হাইকোর্ট সহ বিভিন্ন আদালতে বিভিন্ন পত্রপত্রিকায় যেগুলো বেরিয়েছে, সেই সমস্ত অভিযোগের বিচার করার জন্য বিআরসি আইনের নির্দিষ্ট ধারা আছে। একতরফা ডিসিশনের কারণে এনার্জি সেক্টর, পাওয়ার সেক্টর যে কোথায় এসেছে এটা অকল্পনীয়, এবং এখান থেকে কিভাবে আমরা একটা সাস্টেনেবল জায়গায় যাব আমার কাছেও এটা ক্লিয়ার না। নতুন উৎস সৃষ্টি না করে মজুদকৃত গ্যাস ব্যবহার বৃদ্ধির বিপক্ষে মত দেন বিশেষজ্ঞরা। উপদেষ্টা জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। আগে ওই যে বললাম যে নেগোশিয়েট করে বিদ্যুৎ প্রকল্প, গ্যাস প্রকল্প দেওয়া যেত, আমরা বলছি যে না, এখন আর আমরা এইসব আলাপ আলোচনার মাধ্যমে কোনো কিছু করব না। আমরা যা কিছু করবো একটা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করবো। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে বেশি দামে যে বিদ্যুৎ কেনা হয়েছে সেটি কতদিন টানা যাবে তা নিশ্চিত নয়। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বলেন, যাদের বাড়তি গ্যাস লাগবে তাদের জন্যই দাম বাড়ানো হয়েছে। একটা ন্যাশনাল কমিটি করছিলাম, একজন বিচারপতিকে, প্রাক্তন বিচারপতি জাস্টিস মনিরুল ইসলামকে দিয়ে বড় বড় যেসবগুলো হয়েছে জ্বালানির অপরাধ হয়েছে সেগুলো তারা দেখতেছেন। এর মধ্যে তারা আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন যে এগুলো রিনেগোশিয়েট করার জন্য। রাতারাতি সব বদলে ফেলতে কোনো জাদুর চেরাগ সরকারের হাতে নেই বলেও মন্তব্য করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। নামাজ এবং দুপুরের তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বিজয় সরণি ক্রসিংয়ে নতুন নিয়ম চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। জাহাঙ্গীর গেট থেকে আসা যানবাহনকে বিজয় সরণির পরিবর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে দিয়ে ডানে মোড় নিয়ে নগরীর পশ্চিমাংশে যেতে হবে। এতে যানজট অনেকটা কমানো সম্ভব হবে বলে মনে করছেন কর্মকর্তারা। পূর্ব ঘোষণা মতে শনিবার সকাল থেকে কার্যকর করার কথা ছিল নতুন নিয়ম, কিন্তু সকাল 10:30 পর্যন্ত পরিবহন চলে আগের নিয়মে।
নতুন নিয়মের প্রস্তুতিতে খানিকটা সময় নেয় ট্রাফিক বিভাগ। সব প্রস্তুতি শেষে সকাল 11:15টার দিকে বন্ধ করা হয় জাহাঙ্গীর গেট থেকে আসা পরিবহনের ডানে মোড়। রাস্তার মাঝখানে রশি দিয়ে পরিবহনগুলো ডানে মোড় আটকে দেয় ট্রাফিক বিভাগ। এ সময় বিভিন্নভাবে প্রচারণা চালানো হয় নতুন নিয়ম সম্পর্কে। 2 দিন ধরে প্রচারণার পরই তৃতীয় দিন যখন চালু করা হয় নতুন নিয়ম, তখনও অনেকে জানতেন না ডানে মোড় বন্ধের বিষয়টি। এ নিয়ে মাঝে মধ্যেই তর্ক বিতর্ক হয় ট্রাফিক সদস্যদের সঙ্গে। নতুন নিয়মে ধানমন্ডি, মোহাম্মদপুর, আদাবর, গাবতলী সহ ঢাকার পশ্চিমাংশের পরিবহনগুলো জাহাঙ্গীর গেট থেকে এসে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে দিয়ে ডানে মোড় নিতে হবে। এরপর বিআইসিসি বা আগারগাঁও ক্রসিং ব্যবহার করে যেতে হবে নির্ধারিত গন্তব্যে। এইখানে চতুর্মুখী যে যানবাহনের যে ফ্লো, এবং আপনারা রিসেন্টলি দেখেছেন যে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে প্রবেশ যে র্যাম্প, সেটি এখানে অবস্থিত এবং 2 পাশ থেকেই কিন্তু এই র্যাম্পে যানবাহনগুলো মানে আসে এবং 2 পাশ থেকে এগুলো র্যাম্পে ওঠার জন্য তারা চেষ্টা করে। তো যেই কারণে ইদানিং জ্যামটা আরও বৃদ্ধি পেয়েছে। তবে আপাতত এই ব্যবস্থা নেওয়া হলেও যানজট কমানোর স্থায়ী ব্যবস্থা নিয়ে আরও বড় পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন কর্মকর্তারা। যে সমাধানটা নিয়ে এসেছি এটি খুব টেম্পোরারি একটা সমাধান। যদি এইটাকে আরও সুন্দরভাবে এটা নিয়ে আসার, এটা যদি সমাধান করতে চাই আমরা, তাহলে অবশ্যই এইটা অন্য পদ্ধতিতে যেতে হবে। যারা এখানে টাউন প্ল্যানিংয়ের সাথে যারা আছেন তাদেরকে সাথে নিয়ে, এবং যারা আমার সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ সংশ্লিষ্ট যারা আছেন সকলকে নিয়ে এটি কিভাবে এই সিগন্যালের জ্যামটা কমিয়ে নিয়ে আসা যায় সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। এ নিয়মে ইতিবাচক সাড়া পেলে এটি চালু রাখা হবে, আর যদি নেতিবাচক হয় তাহলে বিকল্প ব্যবস্থার কথা ভাবা হবে বলে জানায় ট্রাফিক বিভাগ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ভারতের বেঙ্গালুরুতে 28 বছর বয়সী বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজু ভাস্কর্যের সামনে থেকে নেতারা এর সুষ্ঠু বিচার দাবি করেন। কেন ভারতীয় হাইকমিশনারকে ডেকে এই ঘটনায় জবাব চাওয়া হলো না, সেই প্রশ্নও তোলেন তারা। শুক্রবার কর্ণাটকের কালকেরে হ্রদের কাছ থেকে বাংলাদেশি নারী নাজমার মরদেহ উদ্ধার করে রাজ্য পুলিশ। ভারতের কর্ণাটক রাজ্যের রামমূর্তিনগর এলাকার কালকেরে হ্রদের কাছে পাওয়া যায় বাংলাদেশি নারী নাজমার মরদেহ। রাজ্য পুলিশের প্রাথমিক ধারণার ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহপরিচারিকার কাজ করতেন। গত বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে ধর্ষণ ও হত্যার শিকার হন তিনি। এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নেতারা দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানান। একই সাথে তারা বলেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধেও দেশবাসী সোচ্চার। নাজমা হত্যাকাণ্ডের যদি বিচার নিশ্চিতে তারা যদি কোনো প্রকার বিবৃতি না দেয়, ভারতীয় হাই কমিশনারকে ডেকে চাপ প্রয়োগ না করে, তাহলে কিন্তু বাংলার ছাত্র জনতা বসে থাকবে না। ভারতকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে ভারতীয় হাই কমিশনারকে তলব করে এই ব্যাপারে ভারত সরকার কি পদক্ষেপ নিয়েছে সেটি জানতে চাইতে হবে। ফেলানি থেকে শুরু করে এ যাবৎকালে সকল হত্যার বিচার দাবি করেন ছাত্রনেতারা। রাষ্ট্রীয়ভাবে এখন আর নতজানু না দেখিয়ে বিচার যেন নিশ্চিত করা হয় এবং এর জন্য একটা জোরালো পদক্ষেপ যেন দেওয়া হয়। এই ঘটনার বিচার হওয়া পর্যন্ত, সুবিচার হওয়া পর্যন্ত আমরা থামবো না। একই সাথে গত 54 বছরে বাংলাদেশের যত মানুষ এই ভারতীয় আধিপত্যবাদের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন, ভিকটিম হয়েছেন, তাদের সকলের সুবিচার নিশ্চিত করা পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। তাদের অভিযোগ শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বিরোধী কাজ করে যাচ্ছে ভারত। ভারত সরকারের কাছে আমার যে নাফিজ আলম চয়ন, যমুনা নিউজ, ঢাকা। জনপ্রতিনিধি শূন্য নগরীর বাসিন্দাদের ভোগান্তি কমছে না। সুয়ারেজের পানি ঢুকে পড়ছে বাসাবাড়িতে, চলাচল করতে হচ্ছে ভাঙা সড়ক ডিঙিয়ে। রাজধানীর KM দাস লেন এলাকায় গেল অন্তত 4 মাস ধরে এমন অবস্থা। কর্পোরেশনের কাজের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তারা এখনও বুঝে উঠতে পারছেন না দায়িত্বের পরিধি।
বাড়ির মালিক সিটি কর্পোরেশনের চাকরি করতেন। দীর্ঘ কর্মজীবন শেষে এখন অবসরে স্বস্তিতে থাকবেন ভাবলেও সিটির সেবা নিয়েই ভোগান্তির শেষ নেই। বাসার সামনে পানি জমে আছে গেল 3 মাস ধরে। বাসায় গাড়ি ঢোকা দূরে থাক, বাসায় পা দেয়াই দায়। আমরা গাড়ি টাড়ি ঢোকানোর কোনো পরিস্থিতি নাই, কিংবা আমাদের চলাফেরা হাঁটাচলা করার জন্য অনেক অসুবিধা হয়। ঢাকা দক্ষিণ সিটির কেএম দাস লেনের নিম্নবিত্তদের অবস্থাও এমন। দুপুর হলে টয়লেটের পানি ঢুকে বাসা বাড়ির সয়লাভ। এ নিয়ে অভিযোগ দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসাতেও। কাজের কাজ কিছুই হয়নি। সিটি কর্পোরেশন বলে ওয়াসায় যান, ওয়াসায় গেছি, ওয়াসায় বলে সিটি কর্পোরেশন, মানে এটা আমাদের একটা হয়রানি। গন্ধে কেউ ঘরে থাকতে পারে না। আমাদের এই করুণ অবস্থা থেকে আমরা মুক্তি চাই। এই যে পানি যায় না, পানি আটকে থাকে, এটা চলাফেরা করা অসুবিধা। এলাকার অলিগলির অবস্থাও বেহাল। ম্যানহোলের ঢাকনা নেই, রাতে চলাচলে বেড়েছে ঝুঁকি। ভাঙা সড়ক ঠিক করারও অভিভাবক নেই। এই যে রাস্তাগুলো ভাঙ্গাচোরা হয়ে আছে, রিক্সা মানুষ চলাফেরা করতে পারতেছে না। অসুস্থ রোগী নিয়েছিলেন না, এখানে এই গলিতে ঢুকছি, তাছাড়া ঢুকতাম না। সরকারি কাজে দরকারি নাগরিকত্ব সনদ নিয়েও বিপত্তির কথা জানালেন এলাকাবাসী। জন্ম নিবন্ধনের পুরনো ভোগান্তি তো আছেই। 2 মাস ধরে আমি ঘুরতেছি, কিন্তু কেউ পাই না। এখন কোথাও যাই না, আমরা কারো কাছে বলি না, এই যে আপনারা বলতেছি এরকমই। নগর সেবার দায়িত্ব পেয়েছেন গত নভেম্বরে নিয়োগপ্রাপ্ত স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা। আমি রাস্তাটা ঠিক মতো চিনি না, তারপরও ওনারা বলছে, আমি বলছি যে সমস্যা নাই, আমি যাবো, যোগদান করছি, তো এই পদটাতে কর্ম পরিধি আরো একটু আমাদের ভালোভাবে জানা উচিত। আওয়ামী লীগ সরকার পতনের পর বহিষ্কার করা হয়েছে সব সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরায় হয়ে গেল ইঞ্জিনিয়ার্স অবসরপ্রাপ্ত স্যাপার্স মিলন মেলা। পরিবার পরিজনদের নিয়ে তো অংশ নেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের সাবেক কর্মকর্তারা। দীর্ঘদিন পর সাবেক সহকর্মীদের কাছে পেয়ে আনন্দ আর আড্ডায় মেতে ওঠেন সবাই। রাজধানীর উত্তরার দিয়াবাড়ির ফ্যান্টাসি আইল্যান্ড পার্কে দিনব্যাপী সাবেক সেনা কর্মকর্তাদের মিলন মেলা। উপস্থিত সবাই কর্মরত ছিলেন ইঞ্জিনিয়ার্স কোরে। আধুনিক বাংলাদেশ বিনির্মাণে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সেখান থেকেই অনুষ্ঠানের নাম দেয়া হয় ইঞ্জিনিয়ার্স অবসরপ্রাপ্ত স্যাপার্স মিলন মেলা। আনন্দ আয়োজনে নিয়ে এসেছিলেন পরিবারের সদস্যদেরও। দীর্ঘদিন পর সাবেক সহকর্মীদের সাথে আনন্দ আর আড্ডায় মেতে ওঠেন সবাই। চলে উল্লাস, খাওয়া দাওয়া সহ নানা ইভেন্ট। একমাত্র এই প্রোগ্রামের কারণে আমি অবশ্যই অ্যাটেন্ড করছি লন্ডন থেকে সরাসরি এসে। আমরা আমাদের পুরাতন বন্ধুদেরকে কাছে পাওয়ার জন্যই আজকের এই মিলন মেলা। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই এবং একে অপরের খবরাখবর, মৃত্যুর সংবাদ সহ সব কিছুতে আমরা পার্টিসিপেট করে সবাই যাতে ঐক্যবদ্ধভাবে আমরা সম্পন্ন করতে পারি। অদূর ভবিষ্যতে আমরা যদি আরেকটা প্রোগ্রাম করি তাহলে মনে হয় যে আমাদের কোরের কোনো সৈনিক বাদ থাকবে না এই মিলন মেলায় অংশগ্রহণ করার জন্য। পেশাগত জীবনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে গড়েছেন বড় বড় প্রকল্প। সাক্ষী হয়েছেন ইতিহাসের। সহকর্মীদের কাছে পেয়ে চলে উজ্জ্বল সেই দিনগুলোর স্মৃতিচারণ। আমার জীবনটা অত্যন্ত প্রতিযোগিতার মধ্যে কেটেছে। আপনার নিশ্চয়ই মূল্যায়ন করবেন যে ওদের সঙ্গে প্রতিযোগিতার উপরে গিয়েছিলাম, এর প্রাণ এত সহজ ছিল না। র্যাফেল ড্র শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচে গানে মিলন মেলায় তৈরি হয় উৎসবের আমেজ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দেশ সেরা স্কুলগুলোর তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো আন্তঃ স্কুল স্টেম ফেস্ট 2025। বাংলাদেশে স্কুল পর্যায়ে বিজ্ঞান বিষয়ক সর্ববৃহৎ এই প্রতিযোগিতার আয়োজক ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ। প্রতিযোগিতার বাইরেও ছিল বৈজ্ঞানিক নানা উদ্ভাবনী প্রজেক্টের প্রদর্শনী। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের ভাবনা, পরিকল্পনা এবং উদ্ভাবনী চিন্তাধারা বিকাশের লক্ষ্যেই এমন আয়োজন। ইলেকট্রোম্যাগনেট, সোলার পাওয়ার জেনারেটর, হোম অটোমেশনের মতো উদ্ভাবনী সব বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি নিয়ে হাজির দেশসেরা স্কুলগুলোর প্রায় 1600 শিক্ষার্থী। মূলত তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে এবারের বিজ্ঞান বিষয়ক অভিনব আয়োজন চতুর্থ আন্তঃ স্কুল স্টিম ফেস্ট 2025। প্রতিযোগিতার বাইরেও ছিল বৈজ্ঞানিক নানা উদ্ভাবনী প্রজেক্টের প্রদর্শনী। ফিজিক্স অলিম্পিয়াডের মাধ্যমে শুরু হয় এবারের আয়োজন। প্রথম 2 দিনের আয়োজনে ছিল প্রোগ্রামিং অলিম্পিয়াড, বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াডের মতো বিভিন্ন প্রতিযোগিতা।
প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা বলি, লাইক কনসেপ্টসকে একটা রিয়েল লাইফে কনভার্ট করা, এটা নিয়ে আমরা একটা এক্সপেরিমেন্ট করেছি। অনেকজনেই আছে যাদের লিম্বস নাই, দে ডোন্ট ওয়ার্ক, লাইক দে ক্যানট ফাংশন অন দেয়ার ওন, সো আওয়ার মেইন ফোকাস ইজ অন মেকিং প্রস্থেটিক লিম্বস। আয়োজকরা জানান ১৪০টি প্রজেক্টের প্রতিটিতেই প্রকাশ পেয়েছে বিজ্ঞান নিয়ে নতুন প্রজন্মের ভাবনা, পরিকল্পনা এবং উদ্ভাবনী চিন্তাধারা। They have a stage to showcase their talents and how much they can go further. So it's just a way that people can release their potential. এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান এবং আধুনিক প্রযুক্তিতে তাদের দক্ষতার স্বাক্ষর রাখবে বলে মনে করেন শিক্ষক আর অভিভাবকরা। সবকিছু প্রেজেন্ট করছে, সবসময় তো বইতে দেখে, বাট ওরা যখন হাতে কলমে করে ওদের মধ্যে খুব একটা উৎসাহ দেখা যায়। এআই এর সাথে কম্পিট করার জন্য ওদের প্রচুর প্র্যাকটিক্যাল নলেজ এবং অ্যাপ্লিকেশন জানা দরকার। সো এইসব প্রজেক্ট দিয়ে কিন্তু তারা সেই লক্ষ্যে তারা পৌঁছাতে পারবে। শনিবার শেষ দিনের আয়োজনে ছিল গণিত অলিম্পিয়াড, প্রজেক্ট প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও গালা নাইটের মধ্য দিয়ে শেষ হয় এবারের আন্তঃ স্কুল স্টিম ফেস্ট। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। খেলার খবর। ঢাকার ক্লাবগুলোর কাছে নথি স্বীকার করতেই হলো বিসিবিকে। তুমুল বিতর্কের পর নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম স্থগিত করে নতুন করে তা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার বোর্ড সভা শেষে জানানো হয়েছে বিপিএলে সব ক্রিকেটারের পারিশ্রমিক নিশ্চিত করবে বিসিবি। আর সেই সাথে 5 মাস পর স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বন্টন করেছেন সভাপতি ফারুক আহমেদ। শনিবার বিকাল 3টায় শুরু হয় বিসিবির 17তম সভা। সভাপতি সহ উপস্থিত 8 পরিচালক। কোরাম পূর্ণ করতে অনলাইনে যুক্ত হয়েছিলেন পরিচালক ফাহিম সিনা ও সালাউদ্দিন চৌধুরী। 4.5 ঘন্টা ব্যাপী চলে ম্যারাথন এই বোর্ড সভা, কিন্তু প্রথা ভেঙে এদিন গণমাধ্যমের মুখোমুখি হননি সভাপতি ফারুক আহমেদ। আসেন পরিচালক মাহবুব আনাম ও ইফতেখার রহমান মিঠু। 5 মাস পর ঘোষণা আসে স্ট্যান্ডিং কমিটির। ক্রিকেট অপারেশন নাজমুল আবেদিন ফাহিম, ফাইন্যান্স কমিটি ফাহিম সিনা, গেম ডেভেলপমেন্ট কমিটি ফাহিম সিনা, টুর্নামেন্ট কমিটি আকরাম খান। আর চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হয়েছে যে 2 সপ্তাহের মধ্যে তারা তাদের পূর্ণাঙ্গ কমিটিটা দেওয়ার। তবে সবার প্রধান আলোচ্য বিষয় ছিল বিসিবির সংশোধিত গঠনতন্ত্রের খসড়া নিয়ে ক্লাবগুলোর বিদ্রোহ। তাদের দাবি মেনে নিয়ে কমিটি স্থগিত করে তা নতুন করে গঠনের ঘোষণা দিয়েছে বিসিবি। প্রথমে বলেছে পরিবর্তন এবং পরিবর্তন হবে, সুতরাং সেই পরিবর্তন নিয়মতান্ত্রিকভাবে হবে। এখানে সকল স্টেক হোল্ডার থাকবে, সিঙ্গেল বলবো না আমি, সকল স্টেক হোল্ডার। আপনি জানেন বাংলাদেশ ক্রিকেটের স্টেক হোল্ডার কিন্তু খালি ঢাকার ক্লাব না, ঢাকার ক্লাবের বাইরের জেলা বিভাগ এবং অন্যান্য সংস্থান রয়েছে, এবং সবার থেকে যেন সেই স্টেক হোল্ডাররা প্রপারলি ইনক্লুডেড হয়, সেই জন্যই পরিবর্তনের কথা বলা হয়েছে। এদিকে এবারের বিপিএলের পেমেন্ট ইস্যু নিয়ে তুলকালাম কাণ্ড বেঁধেছে। রাজশাহীর পারিশ্রমিক জটিলতা জেনেছে পুরো ক্রিকেট বিশ্ব। যুক্ত হয়েছে চিটাগাংয়ের পেমেন্ট ইস্যু। এমন পরিস্থিতিতে বিসিবির কর্মকর্তারা নিশ্চয়তা দিচ্ছেন ক্রিকেটারদের পারিশ্রমিকের। এ ব্যাপারে ইমিডিয়েট যে ডিসিশনগুলো, সেটার ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিল এবং মালিকানার মধ্যে আগামী 48 ঘন্টার মধ্যে সকলকে নিয়ে আমরা করব, যাতে এটা ক্লিয়ার থাকে এবং প্লেয়ারদেরকে সম্পূর্ণভাবে আশ্বস্ত রাখা দরকার, কারণ এটা যেভাবে এটাকে কন্ট্রাকচুয়াল অব্লিগেশন আছে সেই অব্লিগেশনগুলো মিট করা হবে। বিপিএলে ফিক্সিংয়ের সন্দেহ ডালপালা মেলেছে। বিষয়টি নজরে রাখছে বোর্ড। কাজ করছে অ্যান্টি করাপশন ইউনিট বলে নিশ্চিত করেছেন 2 বোর্ড পরিচালক। কিন্তু তারা প্রতিটা জিনিস লিগ্যালি যেভাবে দেখা দরকার সেভাবে দেখছে। বিপিএলের সৃষ্ট জটিলতায় শিক্ষা নিয়েছে বিসিবি। নারীদের বিপিএল নিয়ে তাই তাড়াহুড়ো করতে চায় না বোর্ড। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এবার আন্তর্জাতিক যুদ্ধবিরোধী চুক্তির আওতায় দ্বিতীয় দফায় 70 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল। তাদের পাঠানো হয়েছে মিশরে। গাজা কিংবা পশ্চিম তীরে প্রবেশ করতে পারবে না এই কয়েদিরা। গাড়িতে করে অন্য 114 ফিলিস্তিনিকে নেওয়া হয়েছে পশ্চিম তীরে রামাল্লায়। এর আগে শর্তানুযায়ী 4 ইসরায়েলি নারীকে মুক্তি দেয় হামাস। মুক্তি পাওয়া সবাই দেশটির সামরিক বাহিনীর সদস্য। শনিবার গাজা সিটির প্যালেস্টাইন স্কোয়ারে আনুষ্ঠানিকতা শেষে রেড ক্রসের কাছে তাদের হস্তান্তর করা হয়। এ সময় হামাস এবং প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিল। গেল রোববার প্রথম দফায় মুক্তি পেয়েছিল 3 ইসরায়েলি জিম্মি এবং 90 ফিলিস্তিনি কারাবন্দী। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।